আসসালামু আলাইকুম টু অল। প্রচণ্ড অসুস্থ শরীর নিয়ে আসছি এবং আজকে অনেক দিন পরে আমি আমার ভিভো ফোন থেকে একটা টেলিকাস্ট বা আপলোড করার চেষ্টা করছি। কারণ হচ্ছে স্যামসাং ফোনে এভরিথিং ফাইন, বাট আজকে একটা জিনিস অবাক হয়ে খেয়াল করলাম, আমি এতদিন পর্যন্ত মেথডটা জানি না দেখে এটা যে ফিঙ্গার বা বায়োমেট্রিক ওটা আমার নেওয়া হয়নি। তো সামহাও অনেকবার চেষ্টা করার পর আজকে ফেস রেজিস্টার এবং দুটো একটু অদ্ভুত, যেমন ফেসটা ওরা ওখানে শো করছে যে এইভাবে আছে, এইভাবে তো থাকতে পারে, আমরা তো এইভাবে কথা বলবো, উই নেভার স্পিক লাইক দিস, তাই না? ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে সেটা দিয়েছে, এটা ওটা নিয়ে আমি আসলে খুব একটা তর্ক করছি না, কিন্তু যেই পরের যেটা বিষয় সেটা হচ্ছে বায়োমেট্রিক। ফেসটা না হয় রেজিস্টার হলো, একটু হয়েছে, এটাই বড় কথা, বহুত যন্ত্রণার পরে। কিন্তু বায়োমেট্রিকে ইউজুয়ালি এখানে তো বায়োমেট্রিক বলছে, বায়োমেট্রিকটা কখন হবে আসলে? বায়োমেট্রিক নেওয়ার উপায় কী? বা বায়োমেট্রিকটা যে মানুষ যে বিভিন্ন জায়গায় যে আমি বায়োমেট্রিকটা টেস্ট করবো বা দেবো, দেওয়ার পদ্ধতিটা বা ওয়েটা কী? ওইটা হচ্ছে এই যে থামস অ্যান্ড এটাকে কী বলে, বুড়ো আঙ্গুল এবং তর্জনী, এই দুটা ডান হাতের বুড়া এবং তর্জনী, বাঁ হাতের বুড়া এবং তর্জনী, এইটা করতে হবে, প্রেস করতে হবে ফার্স্ট। তো দুইটাই আগে ডান হাত হয়ে গেলে তারপরে বাঁ হাত। সবসময় কিন্তু এভাবে আমরা বায়োমেট্রিক দিই। আমার আঙ্গুল এখানে আনছে তার মানেই না, বা আমার হাত এখানে আছে আমার হাতের এখানে আমার মাথা না, বা যেমন আমার মাথা আমার স্ত্রী, আমি এখন দাঁড়ালেই আমি সোজা হয়ে যাচ্ছে, কারণ আমার মাথা হচ্ছে আমি দাঁড়ালে আমি এইখানে, কখনোই যে আমার নিচে না, কারণ জামাটা আমি গায়ে, জামাটা এখন উঁচা করে ওইখানে ঝুলাইতে হচ্ছে। গায়ে যখন দিব তখন কিন্তু আমার লেন্থে বা আমার লেন্থে চলে আসবে ড্রেস। তো এখানে বায়োমেট্রিকের অপশন হচ্ছে 3টা ফিঙ্গারের, অ্যাটলিস্ট দুটো চারটা থাকতে হবে, অ্যাটলিস্ট। ভিভোতে 5টা, একটা বেশি, এটা আমি তো খুব খুশি, কারণ হলো আমার ওইটা খুশির কোনো আসলে লজিক নাই। আমার যে লজিকটা একেবারেই আসলে ইনডাইরেক্ট একটা ইমোশনাল লজিক। সেটা হচ্ছে আমি তো আমার আব্বা আমার ঘরে একমাত্র সন্তান। আমার ডিভোর্স হওয়ার পরে আব্বুর ঘরে আরও 3 ভাই বোন, আর আম্মার ঘরে হলো আমার ছোটো ভাই বাপি। আমি আর বাপি একসাথে মানুষ হয়েছে আমার পাপা আম্মুর কাছে। তো হিসাব করে, যদিও আমি ওই ভাই বোনদের কাছে কখনোই ওই বাবা মার কাছে থাকি নাই, আমার নিজের বাবা স্টেট মাদার কোনদিন ওই বাসায় থাকিনি, মাত্র 1 মাসের জন্য গেছিলাম আমার এই 52 বছর বয়সে। আর আম্মুর সাথে ডিভোর্স হওয়ার আগে তো একবারে 3.5 বছর পর্যন্ত আব্বুর কাছে ছিলাম, 3.5 বছর আর 1 মাস, 3 বছর 6 মাস বা 7 মাসের মতো টোটাল আব্বুর লাইফে আমি ছিলাম। এই আমার 52 বছর জীবনে। আমার আব্বার যদি আজকে 80-র কাছাকাছি আব্বুর বয়স হয়ে যাবে এখন, আল্লাহ দিলে, আল্লাহ আব্বুকে অনেক বছর বাঁচালে, আব্বুকে 100 বছর বাঁচাকে আমি এই দোয়া করি। তো আব্বুর বাসাতে আমি টোটাল আমার লাইফে, আমার 52 বছর বয়সে আমি এইটুকু সময় ছিলাম। ওই ভাই বোনদের আমি ডাকি শুভ, ফরহাদ, ইফাত, কিন্তু কোনো রকম ইন্টিমেসি তো কখনোই ছিল না, ওদের পক্ষ থেকে, আর আমার তরফ থেকে চেষ্টা ওদের থেকে বেশি ছিল, এতটুকু আমি বলতে পারি, অনেক বেশি ছিল। আমি সবসময় একটা আন্তরিক এবং খুব ইনোসেন্ট একটা মেয়ে, বাট সেটা তারা রেসপন্স করেন এবং শেষের দিকে কয়েক বছর মারাত্মক দুর্ব্যবহার করেছে। শুভ কখনো দুর্ব্যবহার করেনি, ছোটোটা ইফাত। তো হোয়াট এভার একজন করছে তো বাকিগুলো তো বলবেন আমার সাথে কী কারণে তার তো কোনো অধিকার নাই। তো হোয়াট এভার, তো যাই হোক, আমি এই জন্য, এবং এটা কোনো সুরাহা স্টেট মাদার বা আব্বু এটাকে ঠিকমতো বুঝায় যে বলবেন সেটা করেনি, তো এই জন্য আমি আর রেসপন্স করি। আর একটু প্রবলেমও আছে, আরেকটা বিষয় হচ্ছে, সেটা আরেকদিন আলাপ করবো। আমার তো বিয়ে শাদী হয় নাই, তার উপর একটা প্রেশার থাকতে পারে যে আমাকে বিয়ে দেওয়ার জন্য, বাট আমি তো বিয়ে শাদী করবো না। এটা একটা কারণ যে আমি খুব একটা অ্যাভয়েড করি, কারণ আমি যে কদিন বাঁচবো আমি একাই থাকতে চাচ্ছি, এবং এটা 2012 ডিসেম্বর থেকে এটা একদম কমপ্লিট প্রমিস আমার। আমার অবস্থার পরিবর্তন হবে না, এটা আমি বুঝে গেছি। অবস্থার পরিবর্তন হলে হয়তো আমি চিন্তা করতাম, কিন্তু সেটা আমাকে এককভাবে হতে হবে। কেউ আমাকে বললো যে হ্যাঁ ওকে সাহায্য করে করো, সবাই মিলে একজনকে ডিসাইড করলো, তারপরে আমার অবস্থার পরিবর্তন হওয়ার পর তারা আমাকে প্রেশার দিল, হয় তার সাথে যাও, নাহলে তোমাকে কোনো কিছু দেওয়া হবে না। এই টাইপের কোনো রকমের কন্ডিশনে আমি যাব না, কারণ আমার একা থাকার সম্ভাবনাটাই বেশি।
টাকা পয়সা হলেও আমি একা থাকবো এটা আমি জানি, কিন্তু তারপরেও মানুষে বলা যায় না তো, মানুষই তো মানুষের কাছাকাছি থাকে। কাছাকাছি বলতে হলো মানুষ সঙ্গবদ্ধ জাতি বা প্রাণী, সবসময় মানুষ কারণ প্রত্যেকটা প্রাণী সে সঙ্গবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। তো আমার ক্ষেত্রে একটু এক্সেপশনাল হয়ে গেছে, কিছু তো করার নাই। তো হোয়াট এভার, তো স্যামসুংয়ে 3টা যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, এটা একটা খুব অস্বাভাবিক। তো আমি এখন কিছু তো করার নেই, আমি আবার এক সময় সার্ভিস সেন্টারে নিব। আই উইল ট্রাই টু সি, কারণ একটা 5G ফোন 30,000 টাকা দাম, কিন্তু অলমোস্ট আমাকে 40,000 টাকা দিতে হবে টোটাল। সেই ফোনটাতে কেন মাত্র 3টা ফিঙ্গার থাকবে, 5টা না থাকুক। ও যেটা বলছিলাম যে আমার ভাই বোন সব মিলে আমরা 5 জন, এই জন্য কিন্তু আমি কিন্তু ওই যে ইয়াতে কিন্তু দুটো 4টা রাখলেই পারি ভিভোতে, যেটাতে কিনা অপশন আছে ফিঙ্গার সেন্সর মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অপশন আছে। আমি তো 5টা রাখি, যদিও আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে ওদের ফিঙ্গারপ্রিন্ট মরে গেলেও মিলবে না। আমার একটা ফিঙ্গারপ্রিন্টই যথেষ্ট, বাট বায়োমেট্রিকের ক্ষেত্রে দুটো 4টা, ডান হাতের 2টা বা হাতের 2টা, বুড়া আঙ্গুল তর্জনী, এটা মাস্ট। তো যেহেতু এই অপশনটা রাখি নাই আমার ফোনে, তো আমি হয়তো কিনে ফেলেছি, আমি জানি না আমি কদিন, কারণ আমি একদম মরে যেতে ধরছিলাম কিছুদিন, এবং আমি জানি না অনেক কিছু আমি একটু আশ্চর্যজনক হয়ে যাচ্ছে, আরও উল্টাপাল্টা অনেক কিছু আছে, এটা আমি বলবো আমার স্যামসাং ফোনের ইউটিউবের ভিডিওতে। হোয়াট কাইন্ড অফ অবাস্তব বিষয় অ্যাড হয়ে গেছে, যেটার কোনো অর্থ নাই। আসছি এই বিষয়টা, তো যে এখন বললাম যে আমি এটা চেষ্টা করব চেঞ্জ করার, যদি এটা আপডেট করার, যেটা যদি আপডেট করে দেয় ভালো, যে অপশন আসে 5টার। আর যদি না আসে, এটা যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি ব্যবহার করব। তারপরে কিন্তু যেই ফোনে, স্যামসাং ছাড়া যেই ফোনে আসে, স্যামসাংয়ের অন্যান্য ফোনে দেখবো, যেটাতে থাকবে সেটা নেব, যদি না থাকে অন্য ফোনে যাবো। সেটা OnePlus হতে পারে। চাইনিজ ফোনগুলো দেখলাম যে ওদের এত দাম কম, অথচ সব অপশন আসছে, ওদের দামের হিসাবে ওদের ফোন অনেক ভালো। যেরকম এই যে আমি ব্যবহার করছি, স্যামসাংও ভালো, কিন্তু আমাদের বাংলাদেশে আমার মনে হয় যারা মানে যে অ্যাসেম্বলগুলো নিয়ে আসে, এবং এখানকার যে ম্যানুফ্যাকচারার ওরা না, কিন্তু না হলে ওদের কাছে সব কিছু যাতে করে কোনো পার্টস নষ্ট হলে তারা অ্যাসেম্বল করতে পারে, সেই ক্ষমতা যেহেতু তাদের আছে, এবং সেই ক্যাপাসিটি আছে, এবং সেই সব ধরনের পার্টস তাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তো তারা মনে হয় এই কাজটা সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করেছে বা করে নাই, যেটাই ওটা খুব ভুল কাজ করেছে। অ্যাটলিস্ট 4টার অপশন তাদের মাস্ট, তাহলে সেটা বায়োমেট্রিক হলো না আসলে। তো এত ভালো একটা 5G ফোনে মাত্র 3টা আঙ্গুলের অপশন থাকবে, এটা হতেই পারে না। তারপরে যদি এটা আমার ঠিক করে দেয়, তাদের অন্য কোনো আজেরা চিন্তা থাকে যে আমার ফোনে তারা এটা ঠিক করে দিবে না, আমি সেটা অন্যান্য 5Gতে নাই, এটা কোনো কারণে আমার ফোনে করে দিয়েছে, সেক্ষেত্রে আমার যদি আমি বেঁচে থাকি, আমার বাঁচার সম্ভাবনা খুবই কম, আমি তো আপ্রাণ চেষ্টা করতেছি বেঁচে থাকার, বাকিটা আল্লাহ বলতে পারে। যদি জানে বাঁচি, 1 বছর পরে যদি আমি আরেকটা ফোন কিনতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি এই ফোন এইরকম অপশনটা দেখে নিব যে ফিঙ্গারপ্রিন্টের অপশন কয়টা আছে। তো হোয়াট এভার, আল্লাহ দোয়া করেন যাতে করে এটাই আমি ঠিক করে নিতে পারি। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, যে কারণে আমি আজকে ভিভো থেকে আমার ভিডিওটা আপলোড করছি, সেটা হচ্ছে আমি একটা গান মাত্র 2 লাইন গান গাইলাম রুবায়েতের বিয়েতে, মানে ওই গায়ে হলুদে। তো রুবায়েতের গায়ে হলুদে যে আমি ইয়াটা গেলাম, মডার্ন টকিং ইউর মা হার্ট মাই সোল, মাত্র 2 লাইন 5-6 লাইন, আর 2 লাইনই রিপিট করা হয়েছে বা দুইবার, দ্যাটস ইট। তো এই না ঠিক রিপিটও হয় নাই, মানে 2 লাইন গেয়েছি মিউজিক, তারপরে আরেকবার 2 লাইন গেয়েছি, তারপরে মিউজিক, তারপরে যখন পরের অন্তরতে যেতে যাচ্ছি তখন আমি ওইটা ইচ্ছা করে অ্যাভয়েড করছি, বিকজ অফ হলো ওই গানটার জন্য। অন্তরা কিন্তু আমাদের অঙ্কির ছোটো বোন, ও যদি থাকতো আমি ওকে রাখতাম, ও তো আপু মনে আম্মু, ও আমার আম্মু বেশ ফাতেমা ভাবি, আমি ভাবি বলি যে আম্মু তুমি, অঙ্কি আর ফারাবির বড় বোন আর অঙ্কির ছোটো বোন, যে আম্মু মনে তুমি এটা, ওর সাথে কিন্তু অন্তরার কোনো কাহিনী, এটা গানের প্যারা। তো এখন মানে আমি পরের যে প্যারাটাতে, ওটাতে আমি যাইনি, সেটা ওই যে আই বি হোল্ডিং ইউ ফরএভার, স্টে উইথ ইউ টুগেদার, ওই জায়গাটাতে আমি আর যাইনি, কারণ এটাতে আমি জানতাম, এবং ঠিকই অনেকগুলো অ্যাটাক আসতেছে এই একটা বিয়েকে কেন্দ্র করে। আমি একা থেকে, আমি কিন্তু ইফতেখার ইবনে জামান না, আমি ইফতেখার ইবনে জামানের সাথে কোনো কানেকশন নাই, আমার 18 বছর আগেও ছিল না। আমি জাস্ট দেখেছিলাম ওনার মতো কম, মানে 1200-1300 না, 2000 গ্রামীণ ফোনের এমপ্লয়িকে আমি দেখেছি বিভিন্ন স্টেজ, উনি ম্যানেজার লেভেলে ছিলেন,
একদম এক্সিকিউটিভ থেকে একদম ডিরেক্টর সিও লেভেল পর্যন্ত সবাইকে দেখেছি। রুবাবা দৌলা ছিলেন ডিরেক্টর, দ্যাট টাইম মার্কেটিং ডিরেক্টর ছিলেন, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের খুব সম্ভবত। সাপ্লাই চেনের ডিরেক্টর একজন ছিলেন, জিএম ছিলেন ফেরদৌস বাপ্পি ভাইয়া। তো সবাইকে দেখেছি, এরকমভাবেই ওনাদেরকে চিনতাম, কিন্তু কখনোই কোনো ইন্টিমেসি ছিল না, কোনো কিছু না। তো সো আমি হলাম সারা, উনি আমার এখানে আমার বলতে হবে না, সেটা হয়তো বা ব্রিটিশ আমেরিকান যেহেতু উনি ব্রিটিশ সিটিজেন, উনি এমনিতে ওনাকে যদি কোনো কোনো কিছু অ্যাচিভমেন্ট দিতে হয়, যদি আদৌ কোনো অ্যাচিভমেন্ট এটা আমার এই ভিডিও থেকে বা কোনো কিছু যদি অন এয়ারের কোনো কিছু যদি ডিমান্ড করে, সেটা যদি ওনাকে দেওয়ার দরকার, এটা অটোমেটিক আমেরিকা আর ইউরোপ মিলে দিয়ে দিবে। বাট আমি জানি যেটা আমি সেটা আমি বললাম যে আমার সাথে নাই, আই ডোন্ট হ্যাভ এনি কানেকশন, বাট এটা আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত প্রবলেম নেই। উনি এবং ওনার মতো হাজার হাজার মানুষ যারা ইউনাইটেড কিংডমে জন্মেছেন, মানে ইংল্যান্ডে জন্মেছেন, আমেরিকাতে জন্মেছেন, তাদের যা যা পাওয়ার বা ওখানে সেটা বাঙালি হোক আর নন বেঙ্গলি হোক, ইউরোপিয়ান আমেরিকান হোক, এটা আসলে সম্পূর্ণ তাদের বিষয়। তো গানের একটা বিষয় যেটা হয়েছে, আমার তো প্রথম কথা ছিল যে এই গানের এটা খুব আমার কাছে অস্বাভাবিক লাগছে যে এরকম একটা কীভাবে আসলো। আমার এতগুলো ভিডিও হয়েছে, কোনো ভিডিওতে আসেনি, কিন্তু এটাতে ফার্স্ট হলো লাস্টের একটা ভিডিওতে যেটা মানে গানের, সেটা হচ্ছে আমরা সবাই মিলে নাচছিলাম, আমি শিমু আন্টি, রেইস আন্টি, হেলেন আন্টি, আমি, তারপরে এটা একটাতে ছিল আমার ছেলের বউ মালিহাম্মু, তারপর হচ্ছে মালিহা আম্মু, তারপর কি বলে আয়েশা, মিমের ফ্রেন্ড। মিম ছিল না, মিম একদম ইয়াতে নাচতেছিল, আমার ছোটো আপু মিম, ছোটো বোন মিম। তো মিমের ফ্রেন্ড আয়েশা। তো আমরা যখন এটা একটা ভিডিও আর আরেকটা আপলোড ছিল যেটাতে কিনা আমি, মালিহা, আয়েশা, তিনজন। তো ধীমান বলতেছিল যে আমাকে বলছে যে আম্মু তোমার তো এখন ভিডিও হয়ই নাই। তখন আমি বললাম যে হচ্ছে দেখো তুমি। এইদিকে মালিহা বলতেছিল ও বাবা গো মা গো, পরিষ্কার কিন্তু গলার ভয়েসে পার্থক্য। ওর গলাটাও খুব বাচ্চাদের মতো, আমার গলাও বাচ্চাদের মতো, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো আমার হাফ এজ, আমার বয়স 52, হাফেরও ছোটো, ওর বয়স 25, 2002-তে বোধহয় হয়েছে বা 2000, যেটাই হোক আমার থেকে হাফ এজ। তো ও বাবা গো মা গো তো পরিষ্কার বুঝেই যাচ্ছে। বাট এই জিনিসটাই জন্য আমি এডিট করে দিব, কারণ ও বাবা গো মা গো কথাটা হচ্ছে কি, মনে হচ্ছে যে ওইটা অ্যাকচুয়ালি ও তো নিশ্চয় মাকে বাবাকেই স্মরণ করছে, কিন্তু মনে হচ্ছে যে খুশিতে বললো নাকি কোনো কিছুর পছন্দ হলো না এই জন্য বললো, বোঝা গেল না। বাট হোয়াট এভার, এমনিতে ও খুব ইনোসেন্ট আর খুব একটা ভালো মেয়ে। সামহাও এটা তার এই ইমপ্রেশনটা চলে আসছে, সেটা সে এক্সপ্রেশনটা শো করছে। তো হোয়াট এভার, আমার গানের সাথে যে জিনিসটা, আমি যে গানটা 2 লাইন গেলাম, সেই 2 লাইন গানের ভিতরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে যে গড দ্য কুলেস্ট মাদার ইন ল। অ্যান্ড আমার কথা হচ্ছে মাদার ইন ল, অফকোর্স আমি ধীমানের ওয়াইফ মালিহার মাদার ইন ল, তাসিনের এখনও বিয়ে হয়নি। বাট কুলেস্ট কেন বললো? আমি হলাম আমাদের 5 ভাই বোনের ভিতরে সবচেয়ে বড়। হ্যাঁ, আমার সব জায়গায় অনেকে থাকে, যেরকম একটা সাপোজ মার্কফিল্ড, তারা ওনারা নাকি 3 ভাইয়ের সবচেয়ে ছোটো। উনি যদি এই জায়গাটা যায়, উনি যখন ইউটিউবে বলবে, উনি যদি এই জায়গা দিয়েই যায়, কখনো উনি কিন্তু এটা বলবে না যে উনি পাশের বড়। ওরা 3 ভাইয়ের উনি ছোটো, এটাই উনি বলবে, এবং এটা কোনো অস্বাভাবিক কিছু না। জেনফিল্ড ওনার মিসেস, ওনারাও 3 বোন, উনি যদি বড় হন তাহলে বড় বলবেন, ছোটো হলে ছোটো বলবেন, এইটা কোনো বিষয় না। এবং ইভেন এই ফোনে যদি ওনাদের লিঙ্ক থাকে, ওনাদের থাকে, আমাদের চিফ আছে ওয়াকারুজ্জামান, ওনার মিসেস 3 জন, মানে ওনার মিসেসরাও 3 ভাই, 3 বোন। জেনারেল চিফ ছিলেন যে জেনারেল মুস্তাফিজুর রহমানের 3 মেয়ে। তো ওই ভাবিরাও কিন্তু 3, যে ছোটো জন কর্নেল সোফিয়া। আর ওনারা কর্নেল সোফিয়া যদি থাকে তাহলে ওনার বিষয়টা যখন তখন সিতে আসবে। বাট আমার কথা হলো এই ভিডিওটাতে পার্সোনালি আমি গান গাচ্ছিলাম, ও গাইলে আরও অনেক ভালো হবে, কারণ ও হলো বাংলাদেশ আর্মি একজন লেফটেন্যান্ট কর্নেল, নট অনলি, and ইনশাআল্লাহ শি উইল বি এ Major General, not only Lieutenant General or full 4-star General of Bangladesh Army. And inshallah, we are expecting all Bangladeshi general and army people that she will be, inshallah, she will be the first Chief of Army Staff of Bangladesh, Lady Chief of Army Staff of Bangladesh. We hope so. হয়তো আমি সেদিন দেখে যেতে পারবো না, কারণ ও লেফটেন্যান্ট কর্নেল, তো ফুল কর্নেল হতে আরও 2-3 বছর, এই বছরও হতে পারে আরও 2-3 বছর, তারপরে আরও বেশি। আমি জানি না আসলে ওদের এই মুহূর্তে ওর কতটুকু টার্ম আছে আর কি, সময়ের ইয়াটা জানি না।
তারপরে হেল্পফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে মেজর জেনারেল হিসাবে তাকে অন্তত 3-4 বছর 5 বছর সার্ভ করতে হবে। সিনিয়র হয়ে যাওয়ার পরে খুব দ্রুত সময় 1 থেকে 1.5 বছরের ভিতরে ডিসাইড হবে যে সে লেফটেন্যান্ট জেনারেল হলো কিনা। লেফটেন্যান্ট জেনারেল হওয়ার পর আবার 3-4 বছর, অনেক সময় খুব তাড়াতাড়ি হয়, ডিপেন্ড অন সিচুয়েশনের উপরে। যদি আগে লেফটেন্যান্ট জেনারেল থেকে 4 স্টার জেনারেল হয়ে যায়, একজনই তো হয় সারা বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যদি একটু আগে হয়, যে লেফটেন্যান্ট জেনারেল হওয়ার পর অল্প কিছুদিন মধ্যে হয়ে গেছে, সেক্ষেত্রে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে সে বেশ কিছুদিন থাকে, 6-7 বছর বা 5 বছর 6 বছর এরকম টার্ম পূরণ করতে পারে। আর যদি লেট করে হয় যে উনি লেফটেন্যান্ট জেনারেল 5-6 বছর ছিলেন তারপরে যে হলেন, তাহলে সেক্ষেত্রে তো হোয়াট এভার যেটা উনি হবে, তো সেক্ষেত্রে ওনার যখন গান হবে সেটা তো আর আমি ওনার ধারে কাছেও গাইতে পারবো না। ওনার যে, কারণ আমি তো বাংলাদেশ আর্মিতে গান গেয়েছি, ওনাদের যে গানের যে কম্পোজিশন করার যে অর্কেস্ট্রা বা যে পুরো ইকুইপমেন্ট সাউন্ড সিস্টেমগুলো থাকে, ওটা ইম্পসিবল, এত ভালো বলার বাইরে। তো ও যদি গান গায় তখন তো আমরা ধারে কাছেও যেতে পারবো না। তো আমি গিয়েছি হলো টোটালি এটা মডার্ন টকিংয়ের যে অরিজিনাল যে গানটা, ওরা যে অরিজিনাল যে স্কেলে গানটা গেয়েছে, সেই স্কেলে যেটা ইয়াগুলো পাওয়া যায়, টেপ রেকর্ডি যে সফটওয়্যারগুলো যেগুলো পাওয়া যায়, আমার ছেলের ফোনে ছিল, ওইটা বের করে দিয়েছে। ওইটা ও ওদের সফটওয়্যার আপলোড করে আছে ওর ফোনে, কারণ উনি যে গান গান আমার বাচ্চা ধীমান আব্বু, ইয়াসিন আল রশিদ ধীমান, তো ওইটা দিয়েছে। এখন সেই কারণে হয়তো বা গানটা মানে ওদের স্কেলে রয়ে গেছে। বাট আমি তো ইউজুয়ালি আসলে যে সাউন্ড সিস্টেম থাকবে, পুরো কম্পোজিশন কম্পোজ করে নিবে ওরা গান, এবং সব ইকুইপমেন্ট সহকারে সাউন্ড সিস্টেম থাকবে, যারা আমার গান আমার স্কেলে ওরা সম্পূর্ণ কম্পোজ করে দেবে, এবং তখন আমি যে গান করবো, আমি সেই কম্পোজিশনে হেল্প করবো, আমি গান করবো। অলওয়েজ আমি এভাবে গান গেয়েছি, এবং মাইক্রোফোনও খুব স্পেশাল হইতে হবে সেটাও। বাট এই প্র্যাকটিসে তো ইনস্ট্যান্ট, আমার তো গান গাওয়ার কোনো কথাই না, কারণ প্র্যাকটিস করেছে হলো ধীমান, মালিহা, তাতিন আব্বু, আয়শা, মিম, রায়ান আর মিম, তারপরে রুবায়েত, অদ্রে, ওরা যার মতো যার পারিবারিকভাবে আমি না ওদের নাচ গানের প্র্যাকটিসে ছিলাম, না আমি গান তো জানি না আমাকে যে গান গাইতে হবে। ওখানে যাওয়ার পরে আন্টি উপস্থিত বলে যে তুমি একটা গান করো। আমি ইউজুয়ালি যে আমরা যখন বর্ণালীতে ছিলাম, মিতু আন্টি যতগুলো ভিডিও করেছে, শুধুমাত্র 2003-তে একটা গান গিয়েছিলাম আমি গাজীপুরে, যখন আমার ছেলে তাসিনের বার্থডে ছিল, জানুয়ারি 4 তারিখে আমরা গিয়েছিলাম গাজীপুর বিপশাট মেসে অর্গানাইজ করলাম, ওখান থেকে ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, তখন আমি একটা গান গিয়েছিলাম, হিন্দি গান। মনীষা কৈরালা ছিলেন হিরোইন, গায়িকার নামটা জানি না, ওই গানটা ওই জাস্ট অল্প একটু গিয়েছিলাম, খুব অল্প। আমি এরকম মানে যদি প্র্যাকটিস না থাকে আর পুরো সাউন্ড সিস্টেম ইকুইপমেন্ট একসাথে না থাকে, কম্পোজিশন না করা থাকে, সেক্ষেত্রে আমি বেশিক্ষণ গান করি না, কারণ আমি গানের একটু প্র্যাকটিস করতে হবে। আমি একদম 2 মাস 3 মাস প্র্যাকটিস করবো না, কিন্তু হয়তো আমার 2 দিন বা 1 দিন, ইভেন একদিনের প্র্যাকটিস হয়ে যায়। যেমন আমাকে যদি সেদিন বিকালবেলা বলতো যে তুমি একটু গানের একটু প্র্যাকটিস করো, তাহলে আমি যে প্র্যাকটিস করে গানটা আমি করাতে করে ফেলবো, তাহলে কিন্তু এইটুকু হতো না যে 2 লাইন গাওয়ার পর আর গাইতে পারছি না, এটা হতো না। কারণ তখন আবার কিছু আরেকটা রিজন আছে, আমি গান সিলেকশন এত দ্রুত একটু সময় ছিল না হাতে, যে গান যেরকম আমার কাছে মনে হয় আমি তো এগুলো তো আসলে ওই সময়কার গান, তো এখনকার যুগে যেমন আমার এই এইজ এগুলো যায় না কারোর সাথে, ইভেন ওনারাও গায়, কিন্তু তারপরেও কিন্তু আমি গিয়েছি জাস্ট এটার জন্য যে, কিন্তু এখানে যে হোল্ডিং ইউ ফর এভার, এটা কিন্তু অনেকে উল্টাপাল্টা মনে করবে যে বিয়ে শাদী প্রেম ভালোবাসা, এগুলো তো আমাদের উপর যাবে না, এটা হলো হোল্ডিং ইউ ফর এভার, এগুলো রুবায়েত আর অদ্রে এইভাবে যাবে। আর রুবায়েত ইন্ডিভিজুয়ালি যাবে, অদ্রে ইন্ডিভিজুয়ালি যাবে, কেউ আলাদা আলাদা করে যাবে না, দুজন ইন্ডিভিজুয়ালি। এখানে কিন্তু ফায়ার মানে মানুষ আগুনের বৈশিষ্ট্য বহন করে, আগুন হয়ে ভিতরে থাকে না, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, যার মতো আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষ তার হাড্ডি গোশত মাংস সব নিয়ে, কিন্তু কারো বৈশিষ্ট্য, একজনের ওয়াটার, যেরকম আমার ওয়াটার সাইনও আমার ভিতরে আছে, আবার ফায়ার সাইনও আছে, আবার অ্যাট এ টাইম মেটালিকও আছে, যেরকম মেটালিক না গোল্ড, বিকজ আমি এলাম গোল্ড মানকি 13 মানে বেঙ্গল গোল্ড মানকি 1380, তো হোয়াট এভার। এখন এই যে গানটার ভিতরে খুব অড একটা লাইন পড়ছে, যেটা কিনা একদম আশ্চর্যজনক, একটু বের করছি গানটার পুরো মানে আপলোডটা বের করলাম, এই যে, তো এখানে যে গানটা আমি ছাড়লে দেখা যাবে,
যাক, এতটুকু আমি দেখালাম। মানে এইখানে যে বিষয়টা দেখার জন্য মেনলি সেটা হচ্ছে এখানে একটা বর্ডার পড়েছে ব্ল্যাক, এখানে লেখা কুলেস্ট মাদার ইন ল, গড দ্য কুলেস্ট মাদার ইন ল। এটা কিন্তু আমি দিই নাই, এবং আমার এতগুলো ওখানে ভিডিও আপলোড করা হয়েছে। এই একটা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে মালিহার ফোন থেকে, এটা আমার ফোন স্যামসাং থেকে না বা ভিভো থেকে না, মালিহার অ্যাপেল, আই ডোন্ট নো ওর অ্যাপেল সিরিজটা কত আমি জিজ্ঞাসা করি না, প্রায় 1.5-2 লাখ টাকা দিয়ে কিনেছে ওর বাবা, কিনে ওরা তো রিচ অনেক কিনে দিয়েছে। তো ওই ফোনটা দিয়েও কিন্তু ওই ভিডিওটা করেছিল। আর ধীমানের ফোন থেকে করে না, ধীমানের ফোনটা আমি জানি না যে ও কোনটা, ও কি অ্যাপেল ব্যবহার করে কিনা আমি জানি না, আমার বাচ্চা। বাট আমার ফোন হলো স্যামসাং আর ভিভো। বাট আমার ফোন থেকে আমি আপলোড যতগুলো করেছি তাতে এরকম কোনো লাইন আপ আসে না, কিন্তু মালিহার ফোন থেকে এসছে। তো এখন আমার কথা হচ্ছে কুলেস্ট মাদার ইন ল, এটা ঠিক আছে, কারণ আমি তো মালিহার শাশুড়ি, এই বিষয়ে এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। আমার একটাই ছেলে বউ, 2 ছেলের ভিতরে বড়টার বিয়ে হয়েছে, একটাই ছেলের বউ, সেটা মালিহা মুমতাজ, রংপুরে বাড়ি, মেজর হারুন শখ করে বিয়ে দিয়েছে। আমি তো বিয়েতে যাইনি, পরে একটা প্রোগ্রাম করলো। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে গানটার মধ্যে যে লেখাটা আমি অবেট করতে, তার মানে এইটা ওর ফোন থেকে যখন ও আপলোড করে ও এটা লিখেছিল হয়তো, বা আমি খেয়াল করি নাই, অথবা এটা অন্য কেউ লিখেছে, কারণ এর আগে আমি দেখি নাই, আমার কাছে কী জানি মিস্টেক হতে পারে, বা ওই তো লিখে দিয়েছে। বাট যেটাই হোক, এটা একটা খুব অস্বাভাবিক না, বাট আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে মাদার ইন লটা আমি নিজে, আমার এভরিওয়ান নো যে শি ইজ মাই ডটার ইন ল, এনিওয়ান নো, এভরিওয়ান নো, সরি এনিওয়ান বলছে, এভরিওয়ান নো। আর ডটার ইন ল অবশ্যই মাদার ইন লই আমি হবো, এই বিষয়ে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার ছেলের বিয়ে হয়েছে প্রায় 1-1.5 বছর হয়ে যাচ্ছে, আক্ট সহকারে। তো আস্তে আস্তে আমি দাদি হব, নানি কোনোদিনও হব না, আমার মেয়ে নাই তাই। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, কিন্তু তারপরে লেখাটা না হলে ভালো হতো আমার কাছে মনে হয়, এমনিতেই মানে আমার ভালো লাগে না। আমার কথা আমি যদি কিছু লিখে দিই, যেমন আমি এখন লিখে দিয়েছি যে আমি সারা অ্যালোন ফর এভার, আসলে। আর রুবায়েত এবং অদ্রে আপু, রুবায়েত ভাইও এবং অদ্রে আপুর বিয়ের ওয়েডের ভিডিও আপলোড। আর আরেকটা জিনিস কি, আমার কিন্তু বিয়ে হয় নাই, শুধু তাই না, আমার বয়স হয়ে গেছে, তো বিয়ের বয়স পার হয়েছে আরও 12-14 বছর আগে, কারণ আমার 52, তো মানুষ 40 পরে ডিভোর্স হলে 40 পরে বিয়ে করে না। হ্যাঁ, করে না যে তারা হয়তো অনেকে করে, কিন্তু আমি তো করি নাই। আর আমি তো প্রমিস করেছি 2012-তে, তখন আমার বয়স 39-40 হয় নাই। আমার বয়স যখন 39 তখনই আমি প্রমিস করছি আই নেভার উইল বি ম্যারিড, 39, এবং এটা আমি একদম শক্তভাবে বজায় রেখেছি। আর কোনো হাজব্যান্ডের সাথে লাস্ট ফিজিক্যাল কন্ট্যাক্টগুলো আমার 2008-এ, তারপর থেকে 18 বছর, 17.5 বছর, 18 বছর হয় টোটালি কোনো রকমের ছেলে মানুষের সাথে কোনো বয়ফ্রেন্ড নাই, হাজব্যান্ড তো নাই, বয়ফ্রেন্ড নাই, কোনো অ্যাফেয়ার নাই, কোনো এই টাইপের কোনো রিলেশনশিপ কারোর সাথে নেই। আমি একদম একা। আমার বাচ্চাটা এখন ছোটো বাবাটা আসছে, ওইখানে আছে, ওই রুমে একটা বেডরুম নিয়েছে, একটা বাথরুম, ওয়াশরুম সহ, আমি একটা ওয়াশরুম সহ একটা বাথরুম নিয়েছি, 2 বেডরুমের একটা বাসা নিয়েছি। আমি পেট থেকে জন্মগ্রহণ, আমার পেট থেকে হয়েছে আমার ছেলে, এবং এই বাচ্চাটা হওয়ার সময় আমি প্রায় 6-7 মাস যন্ত্রণা সহ্য করছি, আরও বেশি হতে পারে, কারণ আমার অপারেশন স্টিচ খুলে গিয়েছিল অনেকখানি, এবং মারাত্মক ব্লিডিং হয়েছিল, পুরা যে লম্বালম্বি করে অপারেশন, তো কাটা ছিল পেটে, পুরা দু একদম খুলে গেছিলো সম্পূর্ণ। সেই খোলাটা আবার নতুন করে সেলাই করে নাই, ওটা ওভাবেই ওই কসমেটিক দিয়ে ওটাকে, আগে প্রথমবার স্টিচ ছিল, পরের স্টিচ দেয় নাই, দিয়ে আর কি। আমাদের যে কর্নেল নাজরিন ছিলেন, উনি ছিলেন আমার গাইনোকোলজিস্ট দ্যাট টাইম। তো 1999 সালের জানুয়ারির 3 তারিখে হয়েছে বাচ্চা। তখন থেকে আমি প্রায়টা, আর আমার অপারেশনটা খুলেছিল জানুয়ারির 9 তারিখ, না 9 তারিখ না, সরি, জানুয়ারির 14 জানুয়ারি, ছেলে হওয়ার প্রায় 9 দিন পর। এবং এইটার পর থেকে আমাকে প্রতিদিনই প্রথম 1 মাস প্রতিদিন ড্রেসিং করতে হয়েছে, এবং তারপরে 1 সপ্তাহ পর পরবর্তী 3 মাস 1 সপ্তাহ পর, তারপরে 3 মাস হচ্ছে 15 দিন পর, এবং তারপরে 1 মাস পরে একবার ড্রেসিং করার পর ওরা বলছে আর দরকার নেই। প্রায় 7-8 মাস, 6 মাস হতে পারে, আর আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। মারাত্মক ভুগেছে, আর ভয়াবহ, মানে একদম পুরা স্টিচ পড়েছিল, প্রায় 14টা স্টিচ ছিল, তার থেকে 5টা স্টিচ খুলে গিয়েছে।
9টা স্টিচ ছিল। আর এই 5টা স্টিচটা আবার ওরা আর নতুন করে স্টিচ দেয়নি, কারণ ওটা দেওয়া যায় না, এটা অ্যাট দি সেম টাইম দিতে হয়, তারপর আর দেওয়া যায়। তারপর ওরা কসমেটিকের যে আছে ও মেডিসিন ওগুলো দিয়ে তারপর একদম ভালো করে প্লাস্টার তো বলে না এটাকে, ব্যান্ডেজ দিয়ে তারপর একদম বেল্ট দিয়ে বেঁধে এইভাবে আমাকে থাকতে হয়েছে 1 বছর। ওই নিয়েই কিন্তু আমার এখন আমি ড্রেসিং হচ্ছে, এর ভিতরে আমি পয়লা বৈশাখের লেডিস ক্লাবের যে পয়লা বৈশাখের প্রোগ্রাম, তখন মণ্ডলভাবে প্রথম আসছেন, ওনার জন্য আমাদের প্রোগ্রাম হলো, সেখানে যে আমি গান করলাম 1999 সালে। তারপরে ওই বছরই লাস্টে ততদিনে আমি ভালো হয়ে গেছি, বাট বেল্ট বেঁধে রাখতে হয়েছে, কারণ যেহেতু একবার পুরো অপারেশনটা হার্নিয়ার মতো খুলে গেছিলো যেহেতু। তারপরে যে আমি হার্নিয়া কিন্তু জানা, হার্নিয়া হলে একদম পেটে পেটে নাড়ি বুড়ি বেড়ে যায়, কিন্তু আরেকটু হলে বেরোতো যে অবস্থা, পুরো অপারেশনটা খুলে গেছিলো সম্পূর্ণ, 4-5টা স্টিচ খুলে গিয়েছে। তারপরে আমার বিশাল একটা রিউনিয়ন হলো, সেগুলাতে গান করলাম পুরো 100%, তার জন্য 1 মাসের রিহার্সাল হলো, এভরিথিং প্রত্যেকটাতে। বাচ্চা ছোটো তাসিন মাত্র তখন ছোট্ট ছিল, সে বাচ্চা 1 বছরের কাছাকাছি, তখন রিউনিয়ন হলো, না 9 মাস 10 মাস। ওই ছোটো বাচ্চা নিয়ে আমি আবার বাচ্চাকে রেখে যেতাম বাসায়, বাচ্চার কান্না শুরু করলেই তাসিনকে নিয়ে চলে যেত বাচ্চু, তারপরে ডলির মা, আমার একটা বুয়া ছিল, সে চলে যেত একদম লেডিস ক্লাব তো চিনতো ওরা সবাই, অফিসার্স মেসে, ওখানে নিয়ে যেত। ওখানে আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে আমি প্র্যাকটিস করেছি, এরকম বহুদিন হয়েছে, আমি এবং আরও 2-3 জন ভাবি যে বাচ্চা কোলে নিয়ে আমরা প্র্যাকটিস করছি। ফাতিমা বাসুনিয়া ভাবি ছিলেন তখন কমান্ড্যান্ট, আর মণ্ডল ভাবি চলে যাবে কিন্তু তখনও ছিলেন না, ফাতিমা বাসুনিয়া ভাবি না, ফাতিমা মণ্ডল ভাবি, আর বাসুনিয়া ভাবি আসবেন। তো বাসুনিয়া ভাবি তখন একটু আগে চলে আসছিলেন, তখন বলতেছিল যে আল্লাহ তুমি কাঁদছো কেন, তোমার মা তো গান করবে, মানে আমার ছেলেকে বলছিলেন। তো আমার বাবা তো ছোট্ট, তখন বুঝে না, ও খালি কীভাবে আমার কোলে আসবে সেটাই, ছোট্ট মানুষ না, একদম ছোটো বাচ্চা বড় হয়ে চেঞ্জ হয়ে যাবে, খুব স্বাভাবিক, কারণ আমার সাথে তো আমার বাচ্চারা 18 বছর ধরে নেয় ওর বাবার কাছ থেকে, আমার বাচ্চা তো চেঞ্জ হবেই। আমি একটু মন খারাপ করি না, আমি ওদের কোনো ব্যবহারে আমি মন খারাপ করি না, কারণ ওরা আমার কাছে ছিল না, মাত্রই এখন আসছে, এখন হয়তো বা ওর বাপ যদি ওদেরকে বিয়ে দেয় ভবিষ্যতে বিয়ে দিয়ে চলে যাবে, বাট আমার কাছে মনে হয় যে আরও 4-5 বছর ওর বিয়ে করা উচিত না, তারা ওকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, ওর বাবার যতই সামর্থ্য থাকুক তার নিজের ভালো একটা চাকরি করা উচিত। তারপরে যে ও যদি কাউকে পার্সোনালি ডিসাইড করে সেটা ওর বাবার সাথে কনসাল্ট করবে, আর বাপ যদি সেটা দিয়ে দেয়, আর নাহলে সে নিজে যদি দেখা যায় না বাবার কথা শুনবে, সেটা টোটালি আমি আসলে এটা নিয়ে একদম, আমার কথা হলো তার আমার ছোটোটার বয়স এখন 27, হি নো ভেরি ওয়েল হোয়াট ইজ ওয়ার্ল্ড, দুনিয়াটা কীরকম, তাকে না বুঝতে তাকে বুঝতে হবে, তাকে যাইতে হবে। তো সো হোয়াট এভার, আল্লাহ যাতে তাকে যথেষ্ট বুদ্ধি দেয়, তার নিজের ভালো সে বুঝতে পারে। সবাই, আমার শুধু ওরা না, যে রুবায়েত রায়ান, রুবায়েত যে বিয়ে করছে অসাধারণ, রুবায়েতের ওয়াইফটা অসাধারণ, সব মিলে। এখন মিমের বিয়ে হবে বোধহয়, মিম আল্লাহ যাতে ভুল না করে, কারণ ওরা আমার ছোটো বোন, আর মিম হচ্ছে গ্র্যাজুয়েশন করেছে ইংল্যান্ড থেকে, একটা অনেক স্ট্রাগল করেছে রিসার্চে ওকে নিয়ে, আমার এই ছোটো বোনটাকে নিয়ে রিসেন্টলি সারাটা জীবন অনেক স্ট্রাগল করেছে। শিমু আন্টির সাপোর্ট ছাড়া তো এটা সম্ভবই ছিল না। তো শিমু আন্টি এখন তারা ইংল্যান্ডে গিয়েছে, ইংল্যান্ডের শিমু আন্টিও গিয়েছে, রিসেন্টলিও গিয়েছে, আমার এই বোনটা তার মাকেও নিয়ে গেছিলো, মানে রিসেন্টকে নিয়ে গেছিলো। তো ও একটা হাইলি কোয়ালিফাইড হয়, তো আল্লাহ বাংলাদেশে এসে এখন আবার চাকরি টাকরিও করবে, আল্লাহ ওকে ভালো রাখতেছে, তো আল্লাহ যাতে ওকে ঠিক মতো একজন পাত্র জুগিয়ে দেয়। আর রায়ানও যাতে ঠিক এরকমই, রায়ানের সাথে বিয়ে হলে আমি খুব খুশি হতাম। এখন রায়ানের সাথে কেন, এটা তো আসলে শিমু আন্টি বলতে পারে, আর রায়ান বলতে পারে, আর মিম বলতে পারে, রেজ আন্টি, এটা তো আই এম ডোয়ান অ্যাকচুয়ালি গিভ এনি কমেন্ট টু দিস, তাদের বিষয়। তো আমার ছেলের বিষয়ে আমি এতটুকু বলতে পারি, এটা আমার বলছি, কিন্তু ওর বাপ কতটুকু মানবে না মানবে এটা তার বাপ জানে, আর সম্পূর্ণ এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি হচ্ছে সারা সুলতানা রহমান পাপড়ি, দিবান তাসিমের মা, আমার 2টাই ছেলে। আর মেজর হারুনে তো আমার একটা মেয়ে আছে পরের বিয়েতে, আমার যেরকম আমার সৎ ভাই বোন আছে, বাট পার্থক্য হচ্ছে এই ওয়াইফটা যেহেতু ভালো, সো মেজর হারুন আর দিবান তাসিম অনেক ভালোই আছে। তো ওদের ওই বোনটা অনিশ্চয় করে ক্যারেট কলেজে পড়ছে, সে ইজ এ ভেরি খুব ইনোসেন্ট দেখতে, লুক একটা মেয়ে, অনেক ইনোসেন্ট লুক একটা, মেজর হারুনের মতো হয়েছে। তো ইনোসেন্ট লুক একটা মেয়ে, এবং বোঝাই যায় যে মেজর হারুনের মতোই প্রচণ্ড ব্রিলিয়েন্ট হয়েছে। তো আল্লাহ ভালো করবে। দিমান তাসিনও কিন্তু কম না, আমার ছোটোটা কিন্তু মারাত্মক ব্রেনি, এবং বড়োটাও, ওরা 3 ভাই বোন। তো আমার ঘরে তো 2টা বাচ্চা, তো ওর তাকে যেহেতু আমার বাচ্চারাই আমার সাথে নাই, আর ও সে তো আমাকে চিনবে না, যত যাই হোক আমি তার স্টেপ মাদার না, কারণ স্টেপ মাদার হচ্ছে একসাথে বাপ আবার যদি এক্সিস্টিং ওয়াইফ থাকা অবস্থায় বিয়ে করে, আর আমাকে তো ডিভোর্স দিয়ে গেছে, আমি ডাকতে তো মাই বলতে হবে, কিন্তু স্টেপ মাদার তো আমি কখনোই হব না, কারণ আমি তো মেজর হারুনের এক্সিস্টিং ওয়াইফ না।
অ্যাকচুয়ালি আই এম নট এ ওয়াইফ অফ এনি ওয়ান, আমি তো কারোর না, আমি একদম একা। তো সো আমি হচ্ছে একা, এখন আমার অবস্থা হচ্ছে ইলমার মতো। আমি আর বাপ্পির বড় বোন, একটাই মাত্র মেয়ে, একটাই মাত্র মা ওদের, ওর সৎ মা আছে কিন্তু আমি ওদের মা, নিজের জন্মদাত্রী মতো একটাই থাকে পৃথিবীতে। আমার মা যেরকম চলে গেছে, আমি তো আবার নিয়ে আসতে চাই আমার আম্মুকে। তো হোয়াট এভার, আল্লাহ যেন সবাইকে একটু সেন্স দেয়, সবাই যাতে এই জিনিসগুলো বুঝে, আর এই স্যামসুংটা যাতে ঠিক করে। আর শামীম কামাল ভাইয়া এমপি হয়েছে যে বললাম, উনি কিন্তু প্রায় আসেন ইয়াতে। তো গতকাল আমি ওনার ভিডিওগুলো শুনি, কারণ ভাইয়া অসম্ভব ভালো একজন মানুষ। আমাকে পছন্দ করবে না, কারণ মেজর হারুনের সাথে ডিভোর্সের সময় সবাই যেই পরিস্থিতিটা ছিল তাতে আমার অবস্থা ছিল পুরো এগেনস্টে। এটাকে সবসময় আমাকে তৈরি করা হয় আমার এগেনস্টে, এবং যাই হোক যেই সিচুয়েশনটা এটা আমার এগেনস্টে ছিল। তো সিচুয়েশন যেইভাবে সাপোর্টের থেকে আমাকে বিয়ে দিয়েছিল 1993 সালে, উনি কিন্তু আমার বিয়েটা দিয়েছিল। তো এখন আবার ডিভোর্স যখন 2008-এ, তখন তো আমার ডিভোর্স হয়েছে, কিন্তু ওইটার কারণে সে কিন্তু কখন, বিশেষ করে যে পাকিস্তানে গিয়েছিলাম আমি, সারা সুলতানার আমার করে আমি কিন্তু বাপি না। তো ওই বিষয়গুলো তারা হাজার হোক, মেজর হারুন তো তার ফ্রেন্ড, ছোটোবেলার ক্লাসমেট, সে তো তাকে বাদ দিয়ে আসে যেমন আমার বান্ধবীরা আমার সাথে কথা না বলে হয়তো বা মেজর হারুনের সাথে কথা বলবে, কিন্তু এটা ইললজিক্যাল, বাট করলে তো করার যার ব্যক্তিগত। আমার আম্মা যেরকম মেজর হারুনকে সাপোর্ট করছে, আমার আন্টিরা করছে, ইললজিক্যাল, বাট এটা যার ব্যক্তিগত বিষয়। কিন্তু ওনার জন্য 100% লজিক্যাল যে ওনার ফ্রেন্ডকেই সাপোর্ট করবে। তো আল্লাহ আমাকে খুব শক্ত, মানে অসম্ভবভাবে মানসিকভাবে এত বেশি স্ট্রংভাবে তৈরি করছেন, এবং একই সাথে প্রচণ্ড মায়া এবং অনেক বেশি সেটেলড ইকুয়ালভাবে আল্লাহ তালা আমাকে তৈরি করছেন, যে এত অনিয়ম দেখার পরেও আমি কিন্তু রেগে যাই না বা মন খারাপ করি না। তবে শামীম ভাই অসাধারণ, উনি রাগার মতো কোনো কাহিনী উনি আগেও করে নাই কখনো, এখনও না, বাট আমি ইচ্ছা করি একটু অ্যাভয়েড করি যে থাক, ওর তার কোর্সমেটরা সে বোধহয়, কারণ ওই যে ওই সময় ডিভোর্সের সময় যে চাঁদা তো উঠে ধরে নেবে যে বোধহয় ওইসব কারণে ভাবির বোধহয় ওদেরখানে অ্যাফেক্ট ছিল। তো আমি জানি আর আল্লাহ জানে যে আমার কারোর সাথে কিছু ছিল না, কিন্তু তারপরে ধরে নেবে, এবং তারপরেও ধরে নিয়ে তারা এটা তার হাজব্যান্ড, আমার যে এক্স হাজব্যান্ড, তার পক্ষেই থাকবে। তো সো এখন পক্ষ বিপক্ষের বিষয় না, মেজর হারুন ভালো, এটাও কিন্তু আমি বারবার বলেছি, সে অলসো অনেক ভালো একজন মানুষ। তো যাই হোক, এটা তার ইচ্ছা, সে যেভাবে থাকে, তার ওয়াইফও ভালো। আমার কথা হলো আমি কোনো রকম কমপ্লেক্স আর নিতে পারি না। আমি এই যে আমার কয়দিন ধরে আমার থ্রোট গলে একদম স্টমাক পর্যন্ত গলে গেছে, মনে হচ্ছিলো যে আমার ভিতরকার যত ডিউডেনাল ইন্টেস্টাইন সমস্ত ওদের মুখ দিয়ে বেরোয় আসবে, খুব ভয়াবহ অবস্থা ছিল। এখনও শরীরটা ভালো না, শুইলেই বোধহয় খুব খারাপ অবস্থা হবে, এক প্রচণ্ড যন্ত্রণা, যে এখান থেকে ভিতরে একদম থ্রোট পুরোটা গলে, যেমন হয় খুব সুন্দর আমি গান করেছি এটা, এই যে এখানে ব্ল্যাক একটা লাইন দেখালাম না আমার গানটা গাওয়ার সময়, খুব সম্ভবত দেখাচ্ছে যে এই জায়গাটাতে আমি, ওই জায়গাটাতে আমি কখনো না, ভয়েসটা তো আমার ওর মুখ ওইটাই আমি, যেটা পা থেকে মাথা পর্যন্ত হাইওয়ে, আমার নিচে কেউ নেই, আমার বেলি লো থেকে নিচে কেউ নেই, আমার ওপরেও কেউ, আমার মাথার উপরেও কেউ নেই, পা থেকে মাথা পর্যন্ত আমি 5 ফিট 1 ইঞ্চি 153 সেন্টিমিটার, এই উইমেন আমার মতো। তো ঠিক আছে, আপনারা দোয়া করবেন, আর সবাই যাতে সেন্সে আসে, কারণ আমি একটা মানুষ, সারা জীবন একা থাকতে হবে। আর আমি যাতে লেখাপড়া করতে যেতে পারি, হয়তো আমেরিকা যেতে পারবো না, বাট আমি আমার চেষ্টা করবো। আমার কথা হলো একজন সাপোর্ট করবে না আরেকজনকে পাবো। আমেরিকা বিশাল দেশ, ইউনাইটেড স্টেটস, সবাই ওখানে একসাথে আছে। একটা গ্রুপ যদি সাপোর্ট না করে আরেকটা গ্রুপের সাপোর্ট পাইতে পারি। সো আমি আমার আশা ছাড়বো না, আমি নিজেই তো আশা, ছোটোখাটো অতি ছোটোখাটো একটা আশার কপি। তো হোয়াট এভার, আমি কোনো মতেই আই নেভার উইল লুজ দ্য হোপ। আর সবচেয়ে বড় কথা হলো আমি চেষ্টা করেই যাব আমেরিকাতে, যদি ভিসা না হয়। জার্মান, ইংল্যান্ড আছে, ওটাও অনেক টাফ, বাট চেষ্টা এই জন্য সবার আগে এখন টাকা হাতে আসতে হবে। নামজারির আগে যেটা, আমি তো ভূমি অফিসে যাইনি, কারণ আমার হাতের টাকা সব শেষ হয়ে গেছে। আগে টাকাটা আসুক, এখন টাকা আছে খালি বাজার করে খাওয়ার জন্য এক না, সামনে 12-13 দিন। তারপর ফ্ল্যাট ভাড়াই নিয়ে আগে বাসা ভাড়া দিব, বাজার সদাই করে তারপরে ভূমি অফিসে যেতে হবে। ভূমি অফিসে যেয়ে ওনাদের কাছ থেকে আবার জেনে আসবে। রিকোয়েস্ট করবো যে আমাকে নামজারি ছাড়া রেজিস্ট্রি করে দেওয়া যায় কিনা, অথবা নামজারিটা ওয়ারিশন পত্র যদি লাগেও, বা আমার আম্মুর যে ডেথ সার্টিফিকেট যেটা হসপিটাল থেকে দিয়েছে, ওটার এগেনস্টে একটা
ওয়ারিশন করে দেওয়া যায় কিনা, ওইটা আমি ভূমি অফিসে ওটা আই উইল রিকোয়েস্ট দেন। বা ডেথ সার্টিফিকেট আছে, এই ডেথ সার্টিফিকেট আর আম্মু যা যা পেপারস আছে ওয়ারিশন আছে ওইটা দিয়ে জমা দিয়ে আমার আইডি কার্ড দিয়ে আম্মুর আইডি কার্ড দিয়ে তারপরে ডাইরেক্টলি ওটার নামজারি করা যায় কিনা, এটা আমি রিকোয়েস্ট করবো। দেখা যাক বাকিটা। অনেক রকম কথা আসবে আমি জানি এটা বলার পরে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি আই উইল গো অনলি টু মাই ওন ওয়ে বিফোর মাই লাস্ট ব্রেথ, আপ টু মাই লাস্ট ব্রেথ। মানে আমি যতক্ষণ না পৃথিবী থেকে আমার জান বেরো, আমার আজরাইল যতক্ষণ আমার জান কবজ না করতেছে, আর যতক্ষণ আল্লাহ না যাবে তখন তো আমি আছি। আর আল্লাহ চাইলে তো সারা দুবাল আগেও বলেছে সারা পৃথিবীর মানুষ চাইলেও আমি দুনিয়াতে থাকবো না। আল্লাহ যেদিন যাবে যে আমার মৃত্যু, সারা সবাই মিলে বাঁচিয়ে রাখে, আমার 20টা হসপিটাল দিয়ে আমাকে বাঁচাতে পারবে না। আর যদি সবাই মিলে আল্লাহ যদি চায় যে আমি বেঁচে থাকবো, তা সবাই মিলে যদি চায় যে আমি দুনিয়া থেকে চলে যাই, তাও আমাকে দুনিয়া থেকে নিতে পারবে না। তো ঠিক আছে, আপনারা সবাই মিলে দোয়া করেন আল্লাহ যাতে আমার সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি, কারণ জ্বর ছিল মারাত্মক, ভয়াবহ যন্ত্রণা। এই যে এখনও আমার গলার ভয়েস দিয়ে শুনে বোঝার কথা, আমি অনেক যন্ত্রণা নিয়ে কথা বলছি, এর থেকে একটু উঁচু ভয়েসে কথা বলতে পারছি না ভীষণ। আর আমি কোরআন শরীফ মানে হাতে নিয়েছিলাম প্রথম, এটা বলা খুব জরুরি। হাতে নিয়েছিলাম তো অনেক ছোটোবেলায়, মানে 5-6 বোধ হয়, কিন্তু এটাকে বলে কমপ্লিট করা, যেটাকে সেটা হচ্ছে কোরআন খতম দেওয়া, যেটাকে বলে খতম তো বলে সবাই সবাই খতম লাগে, কিন্তু এই খতম তার ওই খতম, এটাকে বলে কমপ্লিট করা, ফিনিশ করা, সম্পূর্ণ কোরআন শরীফ পড়ে এক নাগারে উইদাউট কোনো ভুল কমপ্লিট করা। তো এটা আমি কমপ্লিট করেছিলাম 89-88 স্টার্ট করেছিলাম। এর আগেও একবার কোরআন শরীফ কয়েক পারা পর্যন্ত পড়া ছিল, 5-6 পড়া অবস্থা, কিন্তু আবার 88 শুরু করি, 89 এটা শেষ করি। মানে আমাদের কোরআনের যে এটা তো শাস্ত্র, তো এটা যে দীক্ষিত হওয়া, দীক্ষা, তো ছোটোবেলা আমি খুবই ইমোশনাল ছিলাম যখন এই 8-9 পড়ি। আর তখন তো ডিপথেরিয়া হয়েছে মাত্র, এত বেশি এখনও ইমোশনাল, তখনও বিশেষ করে আমার আল্লাহ রসুল এবং ধর্মীয় বিষয়ে কিছু কিছু সব কিছু মানতে পারি না, কিন্তু ভিতর থেকে আমি মারাত্মকভাবে বিশ্বাস, এটা আল্লাহ জানে আর আমি জানি, আর আমি খুব ইমোশনাল এই বিষয়। তো দেখা গেছে যে আমি একটা, কারণ আমার কথা হলো আল্লাহ, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আল্লাহর তৈরি। একজন হিন্দু একজন গান গেছে, খ্রিস্টান একজন গান, জুইশ একজন গান গেছে, বা একজন রিলিজিয়াস উনি হয়তো বা তার নিজের আরাধ্যকে বলছে, কিন্তু আমি বলবো আমার, কারণ আমি আল্লাহ এবং আমরা আর নবী ও রসুল। তো হজরত মুহাম্মদ আসলাম ছাড়া ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, হজরত মুসা আমাদের নবী, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, এই নবী ছাড়া তো আমরা কেউ না। তো আমি তখন ওই যে মান্নাদের একটা গান, তখন মান্নাদের সাথে কিন্তু আমার ফেসে মিলে, মান্নাদের আমার ছোটো ভাই বাপ্পি করতো একটা, তো আমি গাইতাম। আমি আমার কোরআন শরীফ তো দূরে, কোরআন শরীফকে হাতে নিয়ে কখনো গাই নাই, কারণ হাজার হোক ওটা নিয়ে আমি গান গাবো, ওটা নিয়ে আমি হামদনাদ করতে পারি, যেরকম আমার কোরআন শাস্ত্র যেটা আর কি নিয়ে। তো কিতাব, শাস্ত্র আরবিতে বলে কিতাব, তো ওইটা তখন আমি দাম, আমি যে আমি তোমারই দীক্ষা নিলাম, আমার কোরআনের দীক্ষা নিলাম। তো এটা এই গানটা কিন্তু মান্নাদে হয়তো বা গিয়েছে তার কোনো লাভার অথবা তার কোনো গুরুকে উদ্দেশ্য করে, কিন্তু আমি কিন্তু এটা আমার কাবা শরীফ, কোরআন শরীফ, যদিও আমি জন্মের পরে দীক্ষিত হয়ে কিন্তু পৃথিবীতে আসছি। প্রত্যেকটা মুসলিম বা যে 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 ধর্মে জন্ম নেয় সেই ধর্মে কিন্তু দীক্ষিত হয়ে যায়, সেটা খ্রিস্টানই হোক, হিন্দু হোক, মুসলিম হোক। আমি কিন্তু মুসলিম ধর্মে দীক্ষা নিয়েই আসছি, আমার আম্মু যেরকম নিয়ে আসছে সেরকম। আর তারপর যখন কোরআন শরীফটা পড়লাম সম্পূর্ণ, মানে এটাকে বলে রিডিং পড়া, অর্থ সহকারে পড়েছি একবার সম্পূর্ণটা, আর অর্থ ছাড়া একবার। তো আমাদের এক হুজুর নানু ছিল, উনি বাড়ি ছিল পাবনা, শি ওয়াজ নাইস, এত ভালো একজন, মানে খুব অভাবী ছিলেন কিন্তু অসম্ভব ভালো মানুষ ছিলেন। তো উনি খুব অন্তর দিয়ে আমাকে প্রায় 1 বছর সময় নিয়েছে। আমার মা এই ক্ষেত্রে ওনাকে খুব, উনি অভাবী ছিলেন দেখে আম্মু ওনাকে বলে দিয়েছিলেন যে আপনি আস্তে ধীরে পড়ান, 1 বছর নেয় কোনো অসুবিধা নেই, যেটা কিনা 6 মাসে পড়ানো যায়, সেটা আম্মু কিন্তু 1 বছর টাইম নিয়েছিল। যে শুধুমাত্র আম্মু আমাদের কাছে বলতো যে যাতে করে ভদ্রমহিলা 1 বছর বেতন পায়, যাতে করে তার ফিনান্সিয়াল অবস্থা, এবং আম্মু তার আমার মেজর নানু বাসা নিয়ে গেছিলো বিভিন্ন জায়গায়, শুধুমাত্র এই হুজুর নানু যাতে ঠিকমতো মানে টাকা পয়সা পায়, কারণ ওনার খুব অভাব ছিল। ওনার ছেলে ছিল তখন লিবিয়া, আমরাও লিবিয়া ছিলাম, কিন্তু লিবিয়ার অবস্থা তখন খুব ভালো ছিল। আমার পাপা অনেক টাকা বেতন পেতো, পাপা খুব সচ্ছল হিসেবে ঢাকায় এসেছিলো, জমি কিনেছিল, সেটা পরবর্তীতে রাখেন না, সেটা যখন আমার পা ক্যান্সার হয়ে মারা যাওয়ার কারণে তার সমস্ত টাকা ওখানেই চলে গেছিলো অপারেশনের পর, যখন ইন্ডিয়া থেকে অপারেশন করে আসে। কিন্তু মানে ভদ্রমহিলার ছেলে যখন গেছে, সে খুব একটা ভালো চাকরি না, পাপা তো ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছে, সে বোধহয় ওয়ার্কার হিসেবে গিয়েছিল, কিন্তু যাই ওই সময় ওয়ার্কারদের বেতন ছিল একদম অল্প। তো সেই টাকাতে যেটা পাঠাতো, তার নাতি ছিল অনেকগুলো, আবার তার ছেলে মেয়েও আরও ছিল, সব মিলে ওদের বাড়িতে প্রায় 12-13 জন বা 14-15 জন থাকতো একটা বাসায়, প্রায় 3টা রুমের 10 সেটের একটা বাড়ি। তো ওনার একমাত্র আর্নিং সোর্স ছিল ওনার ওই ছেলেটা।
আর এই জন্য তো বেশিরভাগ সময় দেখা যেত তাদের বাসায় খাওয়া দাওয়া করতো। এখনও আমারও হয়, সেম জিনিস আমারও হয়। আমার তো আজকে 18 বছর ধরে হচ্ছে, কিন্তু আমাদের পরিবারে আমি ছাড়া কেউ না, কিন্তু ওদের পরিবারে সবাই ছিল প্রবলেম। তো যখন আমাদের আমার আম্মু কুরবানি দিত বা কিছু, আমার আম্মু তো দিতই, তারপরে আমি যদি সুযোগ পেতাম আম্মু আমাকে হয়তো বা কোনোদিন বলছেন, কারণ আমি তো 8-9 থেকে বাসায় রান্না শুরু করি। আমাদের লাস্ট যে বাধা কাজের বুয়া ছিল আম্মুর বাসায়, তারপরে আম্মু আরও নিয়েছে যখন আম্মু কুমিল্লা যায়, বিভিন্ন জায়গায় যায়। কিন্তু ওই মগবাজারে থাকতে যখন আমরা মুক্তার বাসায় থাকি, মুক্তার আম্মার মানে বিল্ডিংয়ে যখন আমরা 3 তলায় ভাড়া থাকি, তখন লাস্ট ছিল কাজের বুয়া, সেটা হলো রাজিয়া নামে একটা মেয়ে, শেফালি, রাজিয়ার পরে শেফালি আসলো, তারপরে আর আম্মু কোনো কাজের মানুষ রাখেনি। তো ওই দুজন যখন চলে গেল, তো যখন আম্মু আমাকে বলতো যে স্কুলে যাওয়ার আগে আমি তো শুধু স্কুলে যেতাম, সব দিন যেতাম না, কারণ আমি তো বেড রেস্টে ছিলাম, সপ্তাহে 2 দিন বা 3 দিন যেতাম। তো অন্য দিনও বলতো যে আমি যেন আস্তে আস্তে রান্নাটা করি। আম্মু সব কিছু রেডি করে দিয়েছে, তো অফিসে যাওয়ার সময় আমি রান্নাটা শেষ করে রাখতাম। পাপা তো ছিল না, পাপা ছিল যশোরের পাপা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, কারণ আমি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিতাম। তো দেখা গেলো আমার জন্য রান্না করে বসে দিয়েছে, আমি ইচ্ছা করে এক পোটলা তো বের করেছি, আরেক পোটলা আম্মু কিন্তু বের করে দিয়েছি, তারপর আমি আবার আরেক পোটলা যেটা বের করছে আম্মা, ওইটা হুজুর নানুর জন্য রেখে দিতাম, আমি আবার আরেক পোটলা বের করতাম আর রান্না, ওইটা আবার নরম হলে আমি ওটা রান্না করে ফেলতাম। আম্মু তো বাকি সব জিনিস পেঁয়াজ সব আম্মু রেডি করে দিয়ে যেত, কেটে আম্মু আবার খুব ভালো পেঁয়াজ কাটতে পারতো, আমি আবার অত কাটতে পারতাম না, বটিতে আমি কখনো কাটতে পারি না, এখনও কাটি না, আমি আমার লাইফে কোনোদিন বটি দিয়ে কাটাকাটি করি কখনো। তো ওই ভদ্রমহিলাকে আমি দিতাম, তো ওই জন্য উনি আমাকে প্রচণ্ড আদর করতো, এটা খুব স্বাভাবিক। আমি যদি দেখি আমাকে কেউ দিচ্ছে, যেমন শিমু আন্টি এখন আমাকে অনেক, আমার ছেলে কোরবানি দিয়েছে, অনেকগুলো গোশ নিয়ে আসছে, ওই ভদ্রমহিলার মতো আমার এরকম প্রেশন। আমরা এক ভাই এক বোন, আমার ভাই তো নিজের মতো খুব ভালো আছে আল্লাহর মধ্যে, আমার আন্টিরাও সবাই খুব ভালো আছে। আমি একা একটু প্রবলেম, কারণ আমার ছোট্ট একটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের থেকে যা টাকা আসা এটাই, আর কোনো আর্নিং সোর্স নাই, খুব অল্প কিছু টাকা। আর আমার ছেলেটা আছে, ওর তো অভাব নাই, কারণ ওর বাবার সম্পত্তি আছে, সব কিছু আছে। আমার 2 ছেলের, বড় ছেলের বউ আছে, ছোটো ছেলের তো আর বিয়ে শাদী হইতে বহুত দেরি, এই অবস্থা তো কোনো মতেই বিয়ে করা না, এখন লেখাপড়া করা উচিত, চাকরি বাকরিতে যাওয়া উচিত। তো ইন দ্য মিন টাইম এখানে আছে, কিন্তু তারপরে এখানে আসার পরে একটু গোছাতে টাইম লাগে, 3-4 মাস একটু খুব, এখন আমার ইকোনমিক্যাল ক্রাইসিস যাচ্ছে প্রচণ্ড রকমের, টাকা পয়সা সমস্ত শেষ হয়ে যাচ্ছে একদম। 30 তারিখ আজকে মাত্র 15-16 দিনে সব 5,000 টাকা সব শেষ হয়ে যাচ্ছে। তো শিমু আন্টি অনেক কিছু পাঠিয়েছে, প্রায় তার কোরবানির গোশ থেকে পাঠিয়েছে, ধীমান কিছু দিয়েছে। তো সেখান থেকে আমি এই পর্যন্ত রান্না করলাম, আর কয়েক প্যাকেট আছে, শিমু আন্টির রেসেন্টেডটা আছে, আবার আমাদের জন্য যেটা পাঠিয়েছে ওটা। তো আমি এখন এই জিনিসটা এখন বুঝি, যদিও এখন আমি এভাবে নিব না, কারণ আমি আর আমার তাসলিমের জন্য হয়ে যায়, অসুবিধা হয় না, আমি এটা নিতে আগ্রহী না। আমি শিমু আন্টিগুলো সব পাঠিয়ে দিই না প্রথম সুযোগে, যা আছে ওটা দিয়ে চলো, যতটুকু তার আমার দরকার অতটুকু রেখে বাকিটা আন্টিকে পাঠিয়ে দেবো, আন্টির কাছ থেকে অনুমতি নিয়ে। কিন্তু ওই ভদ্রমহিলার ছিল যে তার কোনো উপায় ছিল না, তার বাসায় প্রায় বললাম তো 12-13 বা 13-14 মানে অনেক মানুষ একসাথে, কিন্তু কারণ তার বেশিরভাগ সময় দেখা গেলো যে তারা পানি ভাত খাচ্ছে বা খাওয়ার মতো কিচ্ছু না, তখন তাদের দেখা গেলো যে আমি ওই বাড়ি পাঠিয়ে দিলে তারা হয়তো একটু খেলো। তো এই জন্য তারা খুব আদর করতো, মাঝে মাঝে আমার পাশে মুক্তার আম্মা মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াতো, খুব আদর করতো তাদেরকে। তো খুব মনে হয় ওই নানুটা দেখতে অনেকটা আমাদের ম্যাট্রিক্সের যে মরফি আছে না, মরফিস ব্লগ ওনার মতো, কিন্তু মরফি যেরকম কিয়ানো রিভসকে শেখায়, তো ওই নানু কিন্তু আমাকে ওভাবে করে শিখেছে। তা আমার কাছে মনে হচ্ছে যে আমার কোরআন শরীফের দীক্ষা তো উনিই দিয়েছেন, বাট আমি তো দীক্ষা নিচ্ছি আসলে আল্লাহ এবং কোরআনের, আল্লাহর রসুল এবং কোরআনের, এবং সেই সাথে আল্লাহর যত নবী আছে। তো দীক্ষিত এভাবেই হয় মানুষ, প্রত্যেকটা মানুষ, আমি এখন সবাইকে হতে হয়। তো এখন আমাকে আবার একটু কোরআন শরীফ করতে হবে। আমাদের যে হুজুর আঙ্কেলের টিএনটির হুজুর আঙ্কেল, আমি তো আঙ্কেল বলি, ওই আঙ্কেল আমাকে পড়িয়েছিলেন কিছুদিন, প্রায় বেশ কয়েক পাড়া কোরআন শরীফ, কিন্তু খতম দেওয়া হয়নি, পরে আমাকে কমপ্লিট করেছেন, সম্পূর্ণ কোরআন শরীফ কমপ্লিট করিয়েছেন বলে আমি ওই নানুটা। তো আমি ঠিক করেছি যে আমি এক সময় আমার ওই হুজুর আঙ্কেল যে আছেন ওনার কাছে, অথবা ওনার ছেলের বউ কাছে উনি যদি সময় দিতে না পারেন, বা ওনার ওয়াইফের কাছে আবার একটু গ্রামারগুলোই, আরবির গ্রামারগুলো আবার একটু চেক করে আসবো, কারণ আবার একটু পড়তে ইচ্ছা করে। আমি তো পড়ি অনেক কিছু, আর এখনও আমি পুরো কোরআন শরীফ পড়ার পর আমি যতটুকু আমার মাথায় আছে, এবং আমার কাছে কিন্তু সব সলিউশন আছে কোরআনের এগেনস্টে, যা যা আমি আই ক্যান গিভ অ্যান্সার টু। আর আমি কিছু কিছু জায়গায় অমত পোষণ করি, যেটা হচ্ছে শাস্তির বিষয়ে যেটা বলা হচ্ছে, এটা আমার ধারণা, কিন্তু এটা বললে অনেক কিছু রেগে যেতে পারে, যেটা খুব সম্ভবত মানুষ খুব বেশি পাজি, তো এই জন্য মানুষকে বোঝানোর জন্য এগুলো আমার জন্য, আমার মতো যারা একদম মন থেকে কোনোদিনও কোনো ক্রাইম আসেই না, তাদের জন্য আসলে এগুলো অ্যাপ্লিকেবল না। তারপরও আল্লাহ যদি ইচ্ছা হয়, আল্লাহ তো আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ যেটা ইচ্ছা, বাট আমি চেষ্টা করবো কীভাবে যন্ত্রণা না পাওয়া যায়, কষ্ট না পাওয়া যায়, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করবো এবং মৃত্যুর পরে, এবং আমি 100% বিলিভ আল্লাহ আমাকে জান্নাত পাঠাবে নিয়ে, এবং এখানে এই পৃথিবী থেকে যারা চলে যাবে সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো এটাই আর কি আজকে এই পর্যন্ত ছিল।
আল্লাহ, ওই নানুটা এখনও বেঁচে আছে কিনা জানি না, বেঁচে থাকার কথা না। ওই সময় আমার নানুর থেকে অনেক বড় ছিল বয়সে, আমার নানুর থেকে অনেক বড় ছিল। তো ভদ্রমহিলার এই গুণটা ছিলেন যে উনি খুব ভালো কোরআন শরীফ জানতেন, শেখাতে পারতেন। তো আমাকে না শুধু অনেকে যে মুক্তাকে পড়াতো, মুক্তা সাদেক, মনিয়াপা, ওনাদেরকে কোরআন শরীফ পড়েছে, আমাকে আমার ভাই ছোটো ভাই বাপ্পিকে পড়িয়েছে। আমি আর বাপ্পি তো দুবার পড়েছি, ডাবল পড়িয়েছে। আম্মু পড়াতো, বলছে না আপনি পড়ান। আমার আম্মু মাঝে মাঝে তার কাছে ডাকতো, টাকা পয়সা। আমার মা সবসময় আমাদের টেন্টের হুজুর আঙ্কেলকে, আমি দিতে পারি না, কারণ আমার কাছে একদম টাকা পয়সা এত বেশি লিমিটেড যে আমি তেমন কিছুই দিতে পারি। আমার আম্মার মৃত্যুবার্ষিকীতে আমি হয়তো সব মিলা এখানে সব মিলা 5,000 টাকা খরচ করি, এখানে 1,000, ওখানে 1,000, এভাবে এক 500 ইয়ে কবরে যে এখন ওখানে অনেক গরিব দুঃখী আছে, ওদের জন্য 500 টাকা পাঠিয়ে দিলাম যে ওদেরকে বিলাই দিয়ে, যেদিন আমার মৃত্যুবার্ষিকী। তারপরে সাভারে দিয়েছিলাম, ওখানে দিয়েছিলাম 500। তারপরে হুজুর আঙ্কেলকে দিলাম 1,000, আবার শিমুয়ানকে দিল 1,000। তো সব মিলে এখানে 1,000 দিয়েছে না, আরও বেশি দিয়েছে। তারপরে আরেক জায়গায় মাস্তুল ফাউন্ডেশন, ওখানে দিয়েছে 1,000। তো এইভাবে করে সব মিলে প্রায় 5,000 টাকা আম্মু মারা যাওয়ার, মানে এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে। প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রায় আমি 30 মতো খরচ করেছি 2024-এ আম্মু, সরি 25-এ। আর 24-এও এরকম মৃত্যুর পরে বাপি একটা 4 দিনের খরচটা করলো, আর 40-টা আমি করেছিলাম। ওটাও আমি অনেক, যা আমার কাছে তখন টাকা ছিল আমি করেছি। এইবার আমার একদমই টাকা হাতে নাই, আগামী বছর কী হবে জানি না, আমি বাইজে থাকবো কিনা আমি তো সেটাই বুঝি না, একমাত্র আল্লাহই বলতে পারে। মানে আমি তো আম্মাকে ফিরে আনতে চাই, আমি জানি না, আল্লাহ চাইলে তো সব পারেন। দেখা যাক, আল্লাহর উপরে বিশ্বাস করে আছে। আর আমার যেন মুখ চোখ ঠিক থাকে, মুখে যেন কোনোভাবেই এই যে আবার এটা স্পট পড়া শুরু হয়ে গেছে, যেগুলো স্পট বলতে হলে একদম পুড়ে যাচ্ছে, পুড়ে শক্ত হয়ে যাচ্ছে, এগুলো একদম স্মুথ হয়ে যাবে, এগুলো শক্ত হবে না, একদম স্মুথ হয়ে যাবে একদম। আর সবাই ঠিক থাকে, আমারও সম্পূর্ণ ঠিক থাকবে, এটাই দোয়া করি। এবং আপনারাও দোয়া করেন যাতে সব কিছু ঠিক হয়ে যায়, ঠান্ডা না লাগে লাংসে। খুব সম্ভবত বাতাসে কোনো অক্সিজেনের বদলে অন্য কোনো পদার্থ ছিল আমাদের এয়ারে, সারাউন্ডিং এয়ারে, যেটা কিনা যে আমার লাংস একদম ইনজিউর্ড করে ফেলছে, একদম এমন ইনজিউর্ড হয়েছে কীরকম, মানে লাংসে মনে হয় যে ভিতরের যে নিঃশ্বাসটা, লাংস যখন এখান থেকে মুখ দিয়ে নিঃশ্বাসটা নিয়ে লাংস ক্লিন করে, তো ভালো যেটা অক্সিজেন সেটাকে সারা হার্ট সহ সারা শরীরে যাওয়ার জন্য, হার্টের মাধ্যমে সারা শরীরে এটা ব্লাডের মাধ্যমে এটা সার্কুলেট করে দেয়। তো এইখানে খুব সম্ভবত এটা করতে পারে না, যখন করতে পারে না তখন কিন্তু প্রচণ্ড ঘাম হতে থাকে, নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচণ্ড বিস্বাদ হয় আর যন্ত্রণা হইতে থাকে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হইতে থাকে, আর এইখান থেকে এই পর্যন্ত মনে হয় যে সম্পূর্ণ জ্বলে যাচ্ছে। তো আল্লাহ ঠিক হয়ে যাবে, এটাই দোয়া করি, আশা করতেছি। আর মাথার চুল পড়তেছে, দোয়া করি যাতে মাথার চুল যেতে না পড়ে, যেই কয়দিন বেঁচে আছে আল্লাহ যেন মাথা ভর্তি ঠিক মতো চুল থাকে। মাথার চুল পড়ে যে অলরেডি এখান থেকে অনেক চুল পড়ে গেছে, আমার একদম ভালো লাগে না, প্রতিদিন ঝরঝর করে এতগুলা করে চুল উঠতেছে, এতগুলা। এই চুলটা উঠে শুরু হয়েছে আমি সাভার ডিএইচএস যাওয়ার পর থেকে। চুল উঠা যাবে না, চুল ঠিক মতো থাকতে হবে মাথায়। যে কয় বছর বাঁচবো চুল, যে কয়দিন বাঁচি, যে কয় মাস বাঁচি, যে কয় বছর বাঁচি, চুল উঠা যাবে না, স্কিন ঠিক থাকতে হবে, ভালো খাইতে দিতে হবে, লেখাপড়া কমপ্লিট করতে হবে, অন্তত এই মোটো নিয়ে আপাতত আছে। আর আন্টিরা যাতে ভালো মতো চলে, আন্টিরা চলতেছে, তাদেরকে তারা উল্টো আমাকে শেখাতে পারে। বাট আমার রিকোয়েস্ট থাকবে আমার আন্টিরা যাতে ডিসিশনটা ঠিক মতো নিতে পারে। যদিও বলার কিছু না, তারা অনেক বেশি জ্ঞানী, তারপরেও অনেক সময় ছোটোরা তো মানুষকে জ্ঞান দেয়, ছোটো হিসেবে আমি তো দুটো জ্ঞান দিতে পারি আমার খালাদের, তারা নিবে না নিবে এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা। আর ওয়েদারটা যাতে ঠিক হয়, অসম্ভব গরম, ওয়েদারটা যাতে ঠিক হয়, একদম রুচি টুচি সব চলে গেছে ভয়াবহ গরমে। আর সারাদিন তো আমি ভিডিও করতে পারি না, দিনের বেলা এখানে মারাত্মক শব্দ। এখন ঠিক করেছে এখন বিভিন্ন জায়গায় যে ভিডিও করবো, যেরকম ইয়াতে যাব, এক মার্কেটে যেয়ে বা কোনো একটা ফুড শপে খাবার খাচ্ছি, যেরকম একবার বিস্মৃতিতে দিয়েছিলাম, এরকম বিভিন্ন জায়গায় যেয়ে তারপরে তুলবো আর কি। দেখা যাক আল্লাহ এখন কী করে। প্রচণ্ড প্রদাহ, মানে দাবদাহর মতো মনে হচ্ছে ভিতরে প্রচণ্ড জ্বলতেছে এখানে, তারপরে যে এখানে সব কিছু আগুনে একদম, আগুনটা নিউক্লিয়ার রিঅ্যাক্টিভিটির মতো মারাত্মক অবস্থা এটা মনে হচ্ছে। আর মুখ চোখ যাতে ঠিক হয়ে যায়, কোনোভাবেই বয়সের ছাপ পড়া যাবে। কারণ আমার কথা হলো শিমু আন্টি, রেইস আন্টি ওরা আমার থেকে অনেক বড়, আন্টিদের ভিতরেই এখনও বয়সের ছাপ পড়েনি। সো আমি তাদের অনেক ছোটো হওয়ার পরে আমার 52 যেটা, যে এইজের যেটা 53 হব, 60-65 পর্যন্ত যেরকম থাকা উচিত সেরকম থাকবে, এটা কোনো উল্টাপাল্টা হবে না। হাতে টাকা থাকলে না এখানে মাস্টার্স ভর্তি হয়ে যেতাম এই নর্থ সাউথে,
হয়ে মানে MBAটা ভর্তি হতাম, তারপর হয়তো ক্রেডিট ট্রান্সফার করে চলে যাওয়ার চেষ্টা করতাম কোনো একটা ইউনিভার্সিটির সাথে ইন্টারচেঞ্জ। কারণ ইংলিশ হলে হয় কি শুধু একটা আইএলটিএস করলে হয়ে যায়, কিন্তু হাতে টাকা নেই যে আমি ভর্তি হব, অত টাকা তো নাই। আমাদের ফাতিমা আন্টির ছেলেটা পড়ছে, কিন্তু আমার হাতে টাকা নেই, এই জন্য পড়তে পারছি না, একদমই টাকা নেই হাতে। নর্থ সাউথে পড়বো সেই সুযোগটাই খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ইউনিভার্সিটিতে একটা MBA করবো, বা আমার ওপেন ইউনিভার্সিটিতেও করতে পারি। ওপেন ইউনিভার্সিটিতে একটা MBA করার পরে প্রবলেম হলো এখানেও 1.5 লাখ, এখানেও প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতো। বিউপিতেও একবার ইচ্ছা ছিল, প্রত্যেকটাতে অনেক পরিমাণ টাকা লাগে, এত টাকা তো নাই। আল্লাহ যদি হাতে এখন ল্যান্ডের ব্যবস্থাটা করতে পারি আগে দেশের বাইরে, কারণ 2-3 তখনও কিন্তু খুব বেশি টাকা আসবে না, যদি 50% সেলও করতে পারি, যে টাকাটা আসবে ওটা তো একটা ল্যান্ড কিনে আমার দেশের বাইরে যাওয়ার টাকাটা কোনো রকমে হবে। আমি চেয়েছিলাম তাসিনকে নিয়ে যাব, বাকিটা আল্লাহ বলতে পারে। যখন এই যে আসে না প্রদাহ, মানে নিঃশ্বাসের সাথে একদম হেঁচকির মতো আসে, প্রচণ্ড যন্ত্রণা হয়ে থাকে একদম সম্পূর্ণ মানে স্টমাক থেকে ডিউডোনাল পর্যন্ত, এত ভয়াবহ যন্ত্রণা হয় বলার বাইরে। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আমার বাচ্চাটার জন্য, আমার তাসিন আব্বুর যাতে সেন্স থাকে, যাতে সব সুস্থ মতো চলতে পারে, মেজর হারুন যাতে তার ওয়াইফ সহ ভালো থাকে, তার মেয়ে সহ, আমার ধীমান আব্বু যাতে তার মালিহা মুসহ ভালো থাকে, সীমন্টিরা ভালো থাকে, রুবাই ট্রায়ন ভালো থাকে, মিম রেসান্টি ভালো থাকে, আমার মিম আপু আর রেসান্টি, তানিশা আপু, তারপরে তিচা আপু ভালো থাকে, স্নিগ্ধা আন্টি ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো থাকে, মনির আন্টি, তার বাচ্চা কাছে সব, মিতু আন্টি, মাসিয়াত, আল্লাহ সবাইকে ভালো রাখে, এই দোয়াই করে সবাই, আমি যাতে ভালো থাকি এবং ওনারাও সবাই ভালো থাকে। আমার আব্বা যাতে 2 বছর বাচ্চা, ভাই বোনরা যাতে ভালো থাকে, আমার ভাই বাপ্পির বউ যাতে ভালো থাকে, সবার পরে আমি যাতে ভালো থাকি, বাইচে থাকি, সুস্থভাবে থাকি এবং হাত ভর্তি টাকা পয়সা আসে।